স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে। এবং দর্শক, আপনারা আমাদের সাথে তো আছেনই এবং বিভিন্ন খবরের পর্যায়ক্রমে আরও অতিথিরাও আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। আমাদের সাথে অন্যান্য অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা পরিচয় করে দিতে চাই, মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং আছেন ডক্টর এস.এম. আমানুল্লাহ, ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সমাজ বিশ্লেষক। আরেকজন অতিথি যুক্ত হবেন আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে। আপনাদের দুজনকে স্বাগত জানাই ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এলাহি নেওয়াজ খান, আপনাকে দিয়ে যদি শুরু করি, সেটি হচ্ছে যে এই খবরটি সকল গণমাধ্যমে এখন প্রধান শিরোনামের কাছাকাছি। সেটি হচ্ছে যে সড়ক মন্ত্রী তিনি বলেছেন যে চাঁদা নেয়ার যে প্রচলন আছে আমাদের দেশে, যে নানা রকমভাবে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন সড়কে চাঁদাবাজি করে এবং উপলক্ষ যদি সামনে থাকে, অর্থাৎ ঈদ পার্বণ যদি হয়, তখন সেটি পরিমাণটা আসলে অনেক বেড়ে যায়। তিনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া হয় সেটি চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এই বিষয়ে মন্তব্য জানতে চাই প্রথমে আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান শুরু হলো, আজকে প্রথম রোজা গেল। এটা তো আমাদের রহমত ও বরকতের মাস এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে যে গুনাহ মাফ করে নিতে পারলো না তার মতন হতভাগা নাই। ঠিক এইরকম একটি মাসে আমাদের নতুন সরকার তাদের কাজ শুরু করেছে। সুতরাং এই মাসে তাকে কতটা সমঝোতা, কতটা তাকে সিয়ামের মধ্যে থাকতে হবে সেটা ভাবার একটা বিষয় আছে। তো আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, বাংলাদেশে পরিবহনের চাঁদা একটা প্রতিষ্ঠিত সত্য হয়ে আছে। হয়তো মন্ত্রী মহোদয় ওইটা বলতে চেয়েছেন, যেটা তো ইস্টাবলিশ, যে আচ্ছা এই কোথায় কে কত চাঁদা দেবে, এটা বহু বছর ধরে এটা প্রতিষ্ঠিত হয়ে আসছে। হতে পারে যে এক এক সরকারের সময় এসে এটা হয়তো বাড়তে পারে, যেটা বলা হয় যে একজন হয়তো কোনো জায়গার থেকে 200 টাকা চাঁদা নিত, পরবর্তীকালে কেউ এসে হয়তো ওটা বাড়িয়ে 300 টাকা করলো। কিন্তু মন্ত্রী যেভাবে সহজভাবে এটাকে চাঁদা স্বেচ্ছায় দিলে চাঁদা নয়, স্বেচ্ছায় কেউ দিতে চায়, আমি এটা জানতাম না যে স্বেচ্ছায় কেউ টাকা দিতে চায় বাংলাদেশের লোক। এইটা আমার বোধগম্য না যে স্বেচ্ছায় টাকা দেয়। আসলে এমন একটা প্রতিষ্ঠিত ফ্যাক্টর হয়ে গেছে যে ওদের একটা বাধ্য দিতে। তো ওনার ওই কথাটার সাথে আমি একমত না। স্বেচ্ছায় দিলে সেটা চাঁদা না, স্বেচ্ছায় কেউ চাঁদা আজ পর্যন্ত এটা আমি জানি না স্বেচ্ছায় কেউ দিতে চায়। স্বেচ্ছাটাকে তো আমরা আসলে একটু বলি যে অনুদানের মতো, বা এখানে অনুদানের কোনো ব্যাপার না, মানে সাধারণভাবে মানুষ যে বোঝে। মন্ত্রী সাহেব যেটা বলতে চান স্বেচ্ছায় দিলে চাঁদা না, এটার সাথে আসলে একমত পোষণ করা একটু কঠিনই। যে স্বেচ্ছায় আসলে একটা কেউ টাকা দেয় না দেশের লোক। আপনি পাওনা টাকা আদায় করতে পারেন লোকজন, এটা নিয়ে খুনাখুনি হয়ে যায়, আর স্বেচ্ছায় টাকা দেবে এটা তো এটা ভাবতে পারি না। আমার মনে হয় উনি বলে ফেলছেন। এগুলি নিয়ে হয়তো সামনে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কথা উঠবে, আরও আমরা অনেক কিছু আমরা জানতে পারবো, দেখতে পারবো। হ্যাঁ, পার্লামেন্টটা হলে আমাদের অনেক কিছু সামনে চলে আসবে। উনি হয়তো কেবল না একদিন না দুদিন উনি অফিস করছেন। সুতরাং পুরা ব্যাপারটা আরও গভীরে যখন যাবেন তখন হয়তো আরও বেশি উনি বুঝতে সক্ষম হবেন। কারণ সরকারের শুরু তো, এবং আমি তো দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু বেশ কিছু জিনিস শুরুতেই, যে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিভিন্ন জনসভায় যে কথাগুলি বলেছেন এবং সেই কথাগুলি মূলত ইশতেহারে আসছে, এবং ওনারা যে ইশতেহারটা দিয়েছেন সেটা কিন্তু ওই আমাদের জিয়াউর রহমানের 19 দফা, তারপরে বেগম খালেদা জিয়ার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই ভীষণ 2030 এবং ওনাদের যে 31 দফার 3টা সমন্বয়ে একটা ইশতেহার ওনারা জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং শুরুতেই ইশতেহারের কয়েকটা জিনিসের যে
ইমপ্লিমেন্ট করার যে দেখছি আমরা, এটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু যেমন ধরেন ওনারা বলছেন যে আজকে যেটা দেখলাম যে এই ঈদের আগেই এই যে ফ্যামিলি কার্ড যেটা সেটা ওনারা দিবেন। এখন কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা দেওয়ার পদ্ধতিগুলি কীরকম হবে। অতীতে আমরা যেটা দেখেছি যেসব কার্ড দেওয়া হয়েছে আমলের আমলে, মূলত সেটা দলের নেতাকর্মীরা তাদের ফ্যামিলি পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যারা দরিদ্র লোকজন আছে তারা কিন্তু পায় না, এবং সে টাকাটা এতই সামান্য ছিল যে এটা দিয়ে আসলে কারো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে সেই ফ্যামিলি কার্ডের টাকাটা কীরকম হবে এবং কতটা দরিদ্র লোকেরা পাবে, এই বিষয়গুলি বিবেচনা করার একটা ব্যাপার আছে। সম্ভবত অতীতের ঘটনাগুলি যে আওয়ামী লীগের আমলে ঘটনাগুলি পর্যালোচনার পরে আমার মনে হয় যে সরকার সঠিকভাবে কোনো সিদ্ধান্ত হয়তো নেবেন। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আমরা জানবো। মোস্তাফিজুর রহমান বাবুল যেহেতু আমাদের সাথে যুক্ত আছেন, আপনার কাছ থেকে একটু জানি। তবে প্রথমে আসলে এই সড়ক পরিবহন মন্ত্রীর যে মন্তব্যটি, সেটি নিয়েও আপনাদের কাছ থেকে আসলে মন্তব্যটি শুনে নিতেই চাই যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, তিনি এমন একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যটি কি আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে যে ফ্যামিলি কার্ডের কথা আমরা জানি যে বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, এবং এটি সরকার গঠনের দুদিনের মাথায় একটি নতুন কমিটিও গঠন করা হয়েছে যারা ফ্যামিলি কার্ডটি কিভাবে দেওয়া হবে, কাদের দেওয়া হবে, এরকম একটি পর্যায়ে তারা হয়তো সেটি গবেষণা করবেন এবং তালিকা তৈরি করবেন। সেখানে যে আমাদের অতীতীয় প্রশ্নটি আসলে সামনেই আসে যে অতীতে আমরা দেখেছি যে দলীয় ভিত্তিতে রাজনৈতিক পরিচয়ে বা এর আগে যেসব এই কার্ডগুলো ছিল তারা সেটা পেতেন, সাধারণ মানুষ বা দরিদ্র মানুষরা পেতেন না। এই জায়গায় আসলে কতটা দলীয় মুক্ত থাকবে, আমরা কতটা সাধারণ মানুষ এটি একটু নিশ্চিত হতে পারবো যে আসলে দরিদ্র মানুষ ফ্যামিলি কার্ডটি পাবেন যাদের দরকার? ফ্যামিলি কার্ড তো আপনার এটি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দরিদ্র মানুষের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার জন্যই। তো অতীতের অভিজ্ঞতা তো আমাদের ভালো না। অতীতেও আপনার নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষ করে আপনার বিজেডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি নানা ভাতা অতীতে চালু ছিল। তো এইসব ভাতা কিন্তু আপনার যাদের পাওনা ছিল, যাদের প্রাপ্য ছিল, তাদের কাছে কিন্তু আপনার পৌঁছে নাই। আর আর এইসব কার্ড আপনার এইসব ভাতা পাওয়ার জন্য কিন্তু আপনার অনেককেই কিন্তু আপনার টাকা গুনতে হয়েছে। অনেকেই কিন্তু অনৈতিক পথে আপনার এই কার্ড দেওয়ার নাম করে, ভাতা দেওয়ার নাম করে আপনার টাকা হাতিয়ে নিয়েছে। তো আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা আশা করতে চাই যে আমাদের দলের প্রধান, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি উনার 31 দফা কর্মসূচির মধ্যে এবং দেশ গড়ার পরিকল্পনায় এবং সর্বোপরি নির্বাচনী ইশতেহারে উনি পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার কর্মসূচি উনি হাজির করেছেন। তো এই কার্ড বিতরণে কোনো অনিয়ম হবে না, কোনো দুর্নীতি হবে না, এবং কার্ড বিতরণে কোনো দলের বাজ বিচার করা হবে না, কোনো রাজনৈতিক পরিচয়কে আপনার সামনে আনা হবে না। রাজনীতির ঊর্ধ্বে দলের বাজ বিচার না করে একেবারেই আপনার হতদরিদ্র পরিবারের কাছে এই কার্ডটা পৌঁছে যাবে, এটি আমরা বিশ্বাস করি এবং এটি আমরা বিশ্বাস করতে চাই। আমরাও সেই বিশ্বাসটা রাখতে চাই। তবে এই প্রক্রিয়াটি কেমন করে হবে, যাচাই বাছাইটি কেমন হবে, আমরা সেই মন্তব্য নিব। তবে আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আলোচনায় আমরা যুক্ত হব নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, অতিথিরা যুক্ত আছেন, আমরা নিশ্চয়ই তাদের কাছে ফিরবো বিরতির পর। আমরা একটু ফিরতে চাই জনাব বাবুলের কাছে। আপনার কাছে যে প্রশ্নগুলো আসলে ছিল যে এর আগে যেরকম আমরা দেখেছি দলীয়করণ করা হয়েছে বিভিন্ন এরকম কার্ডের নামে, এটি এবার যাতে না হয় তার জন্য কিভাবে যাচাই বাছাই প্রক্রিয়াটা হবে? আপনার ফ্যামিলি কার্ডের আপনার দ্রুত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঈদের আগেই আপনার এটি বাস্তবায়ন শুরু হবে।
এবং ইতিমধ্যে আজকে আপনার 8টি বিভাগের 8টি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে এই ফ্যামিলি কার্ড আপনার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কিভাবে কোন নীতি অনুসরণ করে, কোন প্রক্রিয়া অনুসরণ করে একেবারে দুর্নীতি মুক্ত ভাবে আপনার দলের বাদ বিচার না করে, রাজনৈতিক বিবেচনা সামনে না এনে একেবারে দরিদ্র হতদরিদ্র পরিবারের মায়ের কাছে, বোনের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া যায়, তার জন্যই কিন্তু আজকে আপনার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে যে এই কমিটি তারা কি সিদ্ধান্ত নেন এবং কিভাবে এই ফ্যামিলি কার্ড আপনার এই প্রকল্প আপনার পর্যায়ক্রমে ধীরে ধীরে ঈদের আগে এবং ঈদের পরে বাংলাদেশে আপনার ঈদের আগে 8টি উপজেলায় এবং পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায়, সকল উপজেলায় এটি বাস্তবায়িত হয়। তার জন্য একটু সময় তো আমাদের একটু সময় হয়তো বা আমরা সামনে দিনগুলো দিতে পাবো। অপেক্ষা করতে চাই এবং দেশবাসীকে আমরা অনুরোধ করব অপেক্ষা করার জন্য এবং দেখবার জন্য যে আমরা সেই দুর্নীতির ধারা থেকে বের হয়ে আসতে পেরেছি কিনা, দলীয় বিবেচনার বাইরে আমরা আসতে পেরেছি কিনা এবং রাজনৈতিক বিবেচনার বাইরে একেবারেই দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি কিনা, তার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ করবো অবশ্যই। জি, একই সাথে প্রশ্নটা একটু মনে করেও দিতে চাই যে সড়ক পরিবহন মন্ত্রীর যে বক্তব্যটি যে সড়কে সমঝোতার ভিত্তিতে যে টাকা নেওয়া হয় সেটি চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, সেই বিষয়ে আপনার একটু মন্তব্য জেনে নিতে চাই। জি, একই সাথে আমাদের অতিথিও প্রশ্ন করতে চান একই সাথে হয়তো। আমার প্রশ্ন আপনার কাছে এটাই যে এই যে ফ্যামিলি কার্ড দুর্নীতি মুক্ত করতে আমাদের যে অভিজ্ঞতা, যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে হলে এটা দুর্নীতিমুক্ত হবে না আপনার যে সরকারি পদ্ধতিতে গেলে হবে, এই বিষয়গুলি কি ভাবা হচ্ছে কিনা? কারণ আমরা দেখছি যে অতীতে যতভাবেই বলা হোক না কেন পলিটিক্যাল লিডারশিপের মাধ্যমে হলে এটা কোনো না কোনোভাবে এক ধরনের বায়াস ব্যাপার থেকেই যায়। এটা ব্যাপারে এই সিদ্ধান্তের জন্য তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করতে হবে। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধিদের বাদ দিয়ে তো আর কোনো কিছু হয় না, হবে না। সেই ক্ষেত্রে হচ্ছে যে রাজনৈতিক দল তার সদিচ্ছা আছে কিনা, সততা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, নাকি তারা প্রচলিত ধারার মধ্যেই ঘুরপাক খাবে, এটি আমাদের দেখবার বিষয়। আমরা আস্থা রাখতে চাই, আমরা বিশ্বাস রাখতে চাই বর্তমান সরকার প্রধানের উপর, বর্তমান সরকারের উপর এবং সরকারি দল বিএনপির উপর, যে তারা প্রচলিত সেই দুর্নীতিগ্রস্ত সেই ধারার বিপরীতে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই ফ্যামিলি কার্ড প্রকল্প এটি বাস্তবায়ন করবেন এবং তার জন্য আমরা একটু অপেক্ষা করি। আমরা আস্থা রাখতে চাই যে এটা দুর্নীতি মুক্ত হবে, কিন্তু যেটা হলো যে আমাদের দেশে যেটা হয়ে থাকে, আস্থার জায়গাটা তো এতটা ভেঙে ফেলা হয়েছে যে মানুষের, জনগণের আস্থার জায়গাটা প্রচণ্ডভাবে মানুষের এত বেশি স্বপ্নভঙ্গ হয়েছে এইসব ব্যাপারে, যার ফলে হয়েছে কি সবসময় মানুষ একদম পুরাপুরি ভালো হলে একটু সন্দেহ চোখে দেখার চেষ্টা করে। আমরা আশা করি যেটা হবে, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে, কেউ যদি দলের লোক এটা করে সেটা দেখভাল হবে কিভাবে? না, এটা আমি একটু বলি। এই যে আপনার ধরেন, এই যে আপনি যদি আপনার কিটা দেখেন, এই যে ম্যানিফেস্টোটা যদি দেখেন, তাহলে ম্যানিফেস্টোতে আপনার কথাগুলো কিন্তু বলা আছে খুব ভালো করে। আলী নেওয়াজ ভাই যে কথাটা বলছেন সেটা আমাদের এখানে যে আমরা সোশ্যাল সেফটি নেটের যে ডিস্ট্রিবিউশনটা আছে সারা দেশে, তাদের একটা লিস্ট আছে। সেই লিস্টের ভিতরে আমাদের একটা ধারণা, আমরা যারা গবেষণা করি, তা সেই লিস্টের ভিতরে 20 থেকে 25% আপনার একটু এদিক সেদিক আছে। তো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, এবং ফ্যামিলি কার্ডটা কিভাবে দেওয়া হবে, কত পরিমাণে দেওয়া হবে, কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে এবং উপকারভোগী কিভাবে সিলেকশন করা হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে কথাবার্তা হয়েছে। এই ম্যানিফেস্টোটা যখন তৈরি করা হয়, সেই ম্যানিফেস্টো তৈরির সময় এটা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা হয়েছে
এবং আমাদেরকে কিন্তু একটু সরকারকে একটু সময় দিতে হবে। আমরা যে কথাটা বলতে অবশ্যই চাচ্ছি অবশ্যই আমরা হয়তো সেই বিষয়ে আমাকে শেষ করতে দেন, আমাকে জি একটু শেষ করতে দেন, জি আমাকে একটু শেষ করতে দেন, আমি তো কথাই বলতে পারি নাই। জি আমাদের এখানে ফ্যামিলি কার্ডে যেটা আসছে সেটাতে আপনার ধরেন 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে হয়তো 25 থেকে 30,000 কোটি টাকা লাগবে। 5 কোটি লাগবে না। আজকে স্বপন ভাই যেটা বলছেন যে 5 কোটি ফ্যামিলি কার্ড দিলে তো সারা বাংলাদেশের সবাই পেয়ে যাবে। আমার তো ফ্যামিলি কার্ড দরকার নাই, আপনার তো দরকার নেই। এখানে 1.5 থেকে 2 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিতে পারলেই হবে, এবং 50-60 হাজার কোটি টাকা হয়তো ইয়ারলি লাগবে। আমরা প্রায় 1 লাখ কোটি টাকার উপরে সোশ্যাল সেফটি নেটে খরচ করি প্রতি বছর। সেটাকে অ্যাডজাস্ট করে বিভিন্ন লাইন আইটেম থেকে টাকাটা বের করা যাবে। অনেকেই মনে করেন যে এটা উৎস কোথা থেকে হবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। আর সিলেকশন এবং ডিস্ট্রিবিউশনে যথেষ্ট পরিমাণে সিলেকশনটা এবং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে এটা সরকারি আমলাদেরকে লাগাতে হবে। কিন্তু যারা রাজনীতি করেন, যারা রাজনীতিবিদ, এলাকাতে যারা গরিব মানুষদেরকে চেনেন, তাদেরকে ইনভলভ করেই হবে। এবং একটা সোশ্যাল ম্যাপিং এর মাধ্যমে, সোশ্যাল অডিটিং এর মাধ্যমে এই সিলেকশনটা হবে। আমি যতটুকু জানি যে একটা সোশ্যাল অডিটিং এর মাধ্যমে সিলেকশনটা হবে। আপনার এলাকাতে কোনো একটা ওয়ার্ডে কি পরিমাণ গরিব লোক আছে এবং কতজন গরিব লোক আছে সেই ওয়ার্ডের থেকেই সেই লিস্টটা নেওয়া হবে। তারাই বলবে, উপর থেকে চাপিয়ে দেওয়ার কিছু নাই। সো এই জায়গাগুলোতে একটু সময় দিতে হবে। ইটস টু আর্লি যে আমরা আলোচনাগুলো যে এখন করছি ঠিক আছে, একটু সতর্ক করে দেওয়া। কিন্তু আপনার এই ম্যানিফেস্টোটা তৈরি করার সময় দিনের পর দিন, মাসের পর মাস এটা নিয়ে কিন্তু আপনার কাজ হয়েছে। তো এটা এক সেন্সে ভালো যে আমাদের গরিব মানুষরা এই জিনিসটা পাচ্ছেন, এবং আশা করি যে পাইলট বেসিসে যে কাজটা শুরু হবে, সেই পাইলট বেসিসে কাজটা হওয়ার পরে তার থেকে যে এক্সপিরিয়েন্স আসবে, সেই এক্সপিরিয়েন্সে ট্রায়াল এবং এরর ভিত্তিতে কাজটা হবে। আর রবিউলের ব্যাপারে যে কথাটা বলছিলেন, তাদেরকে একটু সময় দিতে হবে। এই জায়গায় আপনার কাছে আমার এই প্রশ্নটা আসলে আমি নিতে চাই, সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো নির্বাচনের আগে থেকেই এবং নির্বাচনের পর থেকেই বারবারই এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে যে বিএনপির নানা ধরনের আগের দুর্নীতির কথা তারা যোগসাযোগ করে নানা ধরনের কথা বলছে। কিন্তু যখন একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে এরকম একটি কথা আসে, তখন সেটিকে সাধারণ মানুষের কাছেও আসলে বার্তাটি কি যায়, এবং এই যে বিরোধী পক্ষকে এক ধরনের তারাও তাদের বক্তব্য আরো বেশি করে প্রচার করার ক্ষেত্রে এক ধরনের উস্কানি পেয়ে যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? দুইটা প্রশ্ন, আপনি দুইটা প্রশ্ন করছেন। একটা প্রশ্ন হলো বিএনপি সম্পর্কে অভিযোগ। আপনি জিয়াউর রহমান সাহেবের সময়কার সময়ে মন্ত্রী পরিষদ দেখেন, ওই সময়টাতে একটা অভিযোগ ছিল না একজন মন্ত্রী। এখানে আলী নওয়াজ ভাই আছেন, সিনিয়র আছেন, বাবুল আছেন, ওনারা জানেন, আমরাও জানি, আমরাও দেখছি সেই সময়টাতে একটা অভিযোগ ছিল না। পরবর্তী যে সরকার আসছিল সেখানে শুরুর দিকে কোন ধরনের তেমন কোনো অভিযোগ ছিল না। বিএনপি সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, একটা অভিযোগ কি স্ট্যান্ড করতে পেরেছে? যে বড় ধরনের একটা অভিযোগ কি স্ট্যান্ড করতে পেরেছে? বেগম খালেদা জিয়ার নামে একটা অভিযোগ কি প্রমাণ করা গিয়েছে? একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে টাকা যাওয়া, 2 কোটি টাকা 6 কোটি টাকা হওয়া, এটা কি আপনার এটা কি দুর্নীতির অভিযোগ? আপনার দুর্নীতি হয় না আমি সেটা বলছি না, ছোটখাটো দুর্নীতি তো ছিল, কিন্তু যে মেসিভ পরিমাণে গত 1.5 যুগে আমরা যে দুর্নীতি দেখেছি, একদম ব্যাংক খালি করে ফেলা, একদম মানে সর্বনাশের যাত্রা, সেটা কি বিএনপির সময় কোনো সময় হয়েছে? হয় নাই কিন্তু। অতএব এগুলো একটা রেটরিক, এক ধরনের ডিসকোর্স তৈরি করা হয়েছে, বয়ান তৈরি করা হয়েছে। আমরা সুশীলরা সেই বয়ান তৈরিতে সহায়তা করেছি। সেই জায়গাগুলো আমাদেরকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো একটা জায়গা। আর একটা জায়গা হলো যে রবিউলের কথা কিন্তু আপনাকে মিসকোট করা হচ্ছে এই আপনার বিভিন্ন জায়গাতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। এখন কথা হলো যে কাউকে পাইলে একটু ধরা। রবিউল কি বলছে? রবিউল বলছে যদি চাঁদাবাজির যে বিষয়টা, সেটা তো অস্বীকার করে নাই। সে বলছে যে কোনো জায়গা চাঁদাবাজি হচ্ছে মিউচুয়ালি, আর কোনো জায়গাতে চাঁদাবাজি যদি অভিযোগ থাকে সেই অভিযোগটা আমরা খতিয়ে দেবো। চাঁদাবাজি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সড়ক পরিবহন কিভাবে নিয়ন্ত্রণে আনতে হবে, সেটা এই যে মাননীয় প্রধানমন্ত্রী উনি জানেন। তারেক সাহেব খুব ভালো করে জানেন যে কেন জ্যাম হচ্ছে, কেন জিনিসপত্রের দাম বাজারে বেশি, মধ্যস্বত্বভোগী কারা, ওই বেনাপুল থেকে একটা ট্রাক এখানে আসার সময় কত জায়গায় চাঁদা দিতে হয়। হি নোজ ইট ইন ডিটেইলস। আমি আপনাকে আর কি মানে বলতে পারবো না, খুব ভালো করে উনি জানেন যে কোন জায়গাটাতে চাঁদাবাজি হয় এবং কোন জায়গাটাতে আপনার এই যে রাস্তাঘাট দখল করে, কোথায় আপনার এই যে ফুটপাত দখল করে কারা চাঁদাবাজি করে, কিভাবে উনি জানেন। একটু সময় দেন, দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আমি আশাবাদী, যেহেতু উনি জিনিসগুলো জানেন ইম্পার্শিয়ালি,
নিশ্চয়ই উনি গাইড করবেন। এখানে- এবং পরিবহন সেক্টরে তো 1-2 দিন ধরে না, এখানে তো পরিবহন সেক্টরে একটা মাফিয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন দলের লোকজন এগুলোর সাথে জড়িত। আমি কোনো পার্টিকুলার নাম বলছি না, এবং সরকার পরিবর্তন হলেও ওই গ্রুপগুলো কিন্তু পরিবর্তিত হয় না। এই জায়গাটাতে প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন। আপনারা একটু ওয়েট করেন, দেখেন উনি কোন ধরনের অ্যাকশন এই জায়গাগুলোতে যান। আমাদের ধারণা এই যে রাস্তাঘাটে চলতে গিয়ে, প্রটোকল ছাড়া চলতে গিয়ে উনি অবস্থা অবজার্ভ করছেন, এবং আমার ধারণা আমরা এখানে এই জায়গাটাতে হয়তো একটু শক্ত ডিসিশন নেওয়া লাগতে পারে। এই একটা ক্যাপিটাল সিটিতে, পৃথিবীর কোন দেশে একটা ক্যাপিটাল সিটিতে আপনার স্লো ভেহিকেলে চলে, আবার ফাস্ট ভেহিকেলে চলে? তো এখানে যদি স্লো ভেহিকেলকে আপনি নিয়ন্ত্রণে আনতে হয়, 15 লাখ রিক্সা চালক ঢাকা শহরে রিক্সা চালায়, তাদেরকে একটা অল্টারনেটিভ জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে হবে। তারপরে আপনি তাকে এখান থেকে রিমুভ করার চিন্তা ভাবনা করতে পারেন। ফুটপাতের যে ব্যাপারগুলো, এখানে প্রায় অন এন এভারেজে 30 থেকে 40 লক্ষ লোক ইনফর্মালি জড়িত ফুটপাতের ব্যবসা করে। তাকে একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকামের ব্যবস্থা করে দিয়ে তাকে তখন আপনি ক্লিন করার কথা বলতে পারেন। তো সব মিলিয়ে এই জায়গাগুলোতে বিশাল পরিকল্পনা এবং প্ল্যান পরিকল্পনা দরকার। এবং মন্ত্রী সাহেবরা যারা আসছেন, মাত্র আসছেন নতুন, অনেকেই প্রথমবারের মতো এমপি হয়ে আসছেন, এমপি হয়ে মন্ত্রী হয়ে গেছেন, অনেকে আবার এক্সপিরিয়েন্স আছে। এখন একটু সময় দেন, দেখলে পরে দেখবেন যে আস্তে আস্তে জিনিসগুলো বের হয়ে আসছে। আমি আশাবাদী। আমি আপনার ওই আগের কথা একটু আসতে চাই, সেটা হলো ফ্যামিলি কার্ড। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে মুদ্রাস্ফীতি ইত্যাদি যেসব ব্যাপার স্যাপার আছে, আমি ছোটোখাটো কিছু কাজ করে দেখেছি যে একটা ছোট পরিবার, অতি দরিদ্র পরিবার, যার তিনজন সদস্য আছে, এরকম একটা 3-4 সদস্য, আমি দেখলাম যে একদম মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা ছাড়া এই ফ্যামিলি কার্ড এই লোকগুলো আসলে তেমন হেল্পফুল হবে না। আপনার এই ব্যাপারে কোনো চিন্তা করেছেন নওয়াজ কিনা? ভাই, না নওয়াজ ভাই আমি বলি, আমরা দু একটা ডিসকাশনে ছিলাম। একটা পরিবারকে এক সপ্তাহ 4 সদস্য বিশিষ্ট একটা বা 5 সদস্য বিশিষ্ট একটা পরিবারের 1 সপ্তাহ একটু হেল্প করা, এটা 2,500 টাকা কিছুই আসবে না। টাকার পরিমাণও তো মোটামুটি সেট করা হয়েছে, এবং এই টাকার পরিমাণ টাকা দেওয়া হবে অথবা জিনিস দেওয়া হবে। এটা 1 মাসের কোনো দেওয়া হচ্ছে না। এটা দুইটা এক উদ্দেশ্য। সপ্তাহে? এটা হলো মহিলাকে এটা না, এটা 1 মাসের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু এটা একটা সপ্তাহ যদি সে রিলিফ পায়, একটা সপ্তাহ যদি সে এই জায়গাটাতে রিলিফ পায়, এটা পরবর্তী সপ্তাহগুলোর জন্য তার জন্য একটু সুবিধা হবে। এখন আপনি ধরেন এখানে আমরা যে পরিমাণ টাকাটার পরিমাণ হয়তো বেশি দিলে ভালো হতো। এই পরিবারগুলো কিন্তু অন্যান্য ওই সোশ্যাল সেফটি নেট, প্রায় 140টার মতো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম চালু আছে। এখন সরকার কিন্তু আজকে বলছে যে ওই সেফটি নেট প্রোগ্রামগুলো বন্ধ হবে না। আমার ধারণা ছিল ওইগুলো কিছুটা বন্ধ হবে, কিন্তু আজকে সরকার বলছে যে বন্ধ হবে না। যদি ওইগুলো বন্ধ না হয়, তাহলে এই জায়গাটাতে এই যে ফ্যামিলি কার্ডটা দিবে, এটা বিরাট উপকার হবে। এটা আমার আপনার জন্য হয়তো তেমন কিছুই না, কিন্তু একটা পরিবারের জন্য 10 কেজি চাল, 10 কেজি ময়দা, 5 কেজি তেল, 2 কেজি চিনি, এটা মিলে কিন্তু একটা বিরাট, এবং এটা 1 নাম্বার। আর সেকেন্ড হলো মহিলাদের নামে দেওয়ার উদ্দেশ্য হলো জাস্ট টু এম্পাওয়ার দেম। আমরা যত কথাই বলি আমাদের দেশে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট হয় নাই, এটা মুখের কথা। মানে রিয়েল ডেভেলপমেন্টটা তো হয় নাই এখানে। রিয়েল ডেভেলপমেন্টটা যেহেতু হয় নাই, উইমেন এম্পাওয়ারমেন্টটাও আসে নাই। যেহেতু শিক্ষা দীক্ষা সবকিছু মিলিয়ে বাজেট কম, টাকা পয়সা নাই, মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে জিনিসটা সাংঘাতিক কাজে আসবে। যে একজন মহিলা একটা কার্ডের মালিক, সবাই তার সাথে কথা বলবে, তার কথা শোনার চেষ্টা করবে, এবং তাকে মানে তার মর্যাদার জায়গাটাকে, তার মর্যাদার জায়গাটাকে একটু এম্পাওয়ার করা। তাতেও হবে না, আরো জিনিস দিতে হবে। মানে এটা তাতেও যে হয়ে যাবে তা না, আরো অনেক বড় জায়গাতে কাজ করতে হবে, এবং এই কাজগুলা কিন্তু ওরা চিন্তা ভাবনা কিন্তু করেছেন। যেমন আপনার এডুকেশনে 1.7% আপনার জিডিপি, এই 1.7% দিয়ে তো কিছু হবে না। ওনারা বলছেন যে 5% করে দেবেন ক্রমে। তা আমরা দেখতে চাই যে আগামী বছরে এটা 2% হয়ে গেছে, আগামী বাজেটে 2.5, এবং আমি আশাবাদী যে আমাদের শিক্ষামন্ত্রী যিনি আসছেন, আমরা অবশ্যই এই বিষয়ে আশাবাদ রাখতে চাই। আমাদের আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এলাহি নেওয়াজ খান, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, এবং আমরা গতকাল দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে মবের দিন এখন শেষ। যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 1.5 বছরে ভয়াবহভাবে এই মব কালচারের নামে মানে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, আপনার কাছে কি মনে হয় যে? আমার যে অভিজ্ঞতা তাতে এটা আমি দেখে এসেছি যে আইনের শাসন যখন থাকে না, তখন মব জাস্টিসগুলো হয়।
আপনারা তো অনেকে জানেন না, আমি 72-75 সময়কালে যারা ঢাকায় তখন থেকেছেন তাদের অনেকেরই জানা আছে যে ওইখানে তখন ঢাকায় প্রচুর এরকম গণপিটুনিতে লোক মারা যেত। এটার প্রধান কারণ ছিল আইনের শাসন বলে কিছু ছিল না। তো যখন এই যে গত 15 বছর আইনের শাসন ছিল না এবং তার পতনের পরে মানুষের যে উল্লম্ফন যে ইয়েগুলো হয়েছিল, সেজন্য এইসব ঘটনা ঘটেছে। আমি আশা করি যে অনির্বাচিত সরকার ছিল, এখন নির্বাচিত সরকার এবং প্রত্যেকের দায়বদ্ধতা এসে গেছে। এখানে একটি প্রশ্ন একটু আছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি, এটি হয়তো গণমাধ্যমে এরই মধ্যে খবরও হয়েছে যে ভোক্তা অধিকার এই রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য যে অভিযান চালিয়েছে, সেখানে ভোক্তা অধিকারের যিনি প্রধান আছেন তাকে সেখানকার স্থানীয় ব্যবসায়ী যে নেতারা রয়েছেন তারা বলছেন যে তারা সেখানে হচ্ছে সভাপতি, তারা সেটি নিয়ন্ত্রণ করবেন বাজেটে, সেখানে ভোক্তা অধিকারের কোনো এক ধরনের হচ্ছে অধিকার বা আইনি প্রয়োগ করার কোনো সুযোগ নেই। সেখানেও কিন্তু এই মব কালচারটি এই সময়েও কিন্তু হয়েছে, আজকে এই ঘটনাটা না, এটা তো এই জন্য তো সরকার জোরের সঙ্গে বলছে যে মব কালচার এটাকে অ্যালাউ করা হবে না, এবং আমরাও চাই না। এটা এই কারণে চাই না, আমরা যখন আইনের শাসনের কথা বলি, আমি মনে করি যে আইনের শাসনটা যখন ধীরে ধীরে ইস্টাবলিশড হবে তখন কিন্তু এই মব কালচারগুলো হবে না। যেমন অনেক ভুল হবে, কারেকশন করাটাই হলো ডেমোক্রেসির মূল কথা। যেমন ভুল হতে পারে, আজকে ধরেন যে যোগাযোগ মন্ত্রী, সড়ক মন্ত্রী একটা মন্তব্য করেছে যেটা নিয়ে হইচই হচ্ছে, হয়তো বেফাঁসাটা কথা বলে ফেলতে পারেন। এটা সংশোধন করাটাই গেল গণতন্ত্রের একটা প্রধান চর্চার একটা বড় জিনিস। সুতরাং আমি মনে করি যে কেবল এই সরকার কেবল 2 দিন না 3 দিন ঘটনাগুলি ঘটছে, আমরা দেখি যে ঘটনা আপনি বললেন আমি দেখেছি। এখন আমাদের দেখা অপেক্ষা আছে যে সরকার কি অ্যাকশনে যায়। এটা যখন দেখবো অবশ্যই আমরা কিন্তু এই অভিযানে যিনি প্রধান, অর্থাৎ ভোক্তা অধিকারের অভিযানে যিনি প্রধান, এই ঘটনাটি আমরা যতটুকু জানি সকালের ঘটনা, সকাল বা দুপুরের মাঝামাঝি সময়কার ঘটনা, দিন গড়িয়ে গেছে, কিন্তু তারপরেও এই বিষয়ে কোনো ধরনের খুব কঠোর অবস্থানে এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি, বা কাউকে গ্রেফতার করা হোক বা প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হোক, এরকম অবস্থা আমরা দেখিনি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে দর্শক একটি বিরতির পর নিশ্চয়ই আপনারা সেই আলোচনায় যুক্ত থাকবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা অতিথির কাছে ফিরতে চাই। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসলে এবার ফিরতে চাই, অনেকক্ষণই আপনার সাথে আমাদের কথা হচ্ছে না। এই মব জাস্টিস নিয়ে আমরা গত ১.৫ বছর যেভাবে সাধারণ মানুষ ভুক্তভোগী ছিলাম, আপনার কাছে কি মনে হয় এটি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সবার প্রথম কি করা উচিত? কারণ যেই মানুষগুলো এই ক্ষেত্রে দায়িত্ব পালন করে বা সাধারণ মানুষ ভরসা রাখে সেটি হচ্ছে পুলিশের উপর। সেইখানে আমরা যে ভঙ্গুর অবস্থাটা দেখেছি, যদিও গেল সরকার বলেছে যে তারা অনেক তাদেরকে হচ্ছে মোটিভেশনের জায়গা হোক, নানাভাবে তাদের পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু কার্যত আমরা তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব একটা সক্রিয় ভূমিকা দেখিনি। এখন আসলে এই জায়গাটা পরিবর্তন হবে কিনা, মানে সাধারণ মানুষের মধ্যে আস্থা আসবে? এখন তো আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে গত 12 তারিখে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বহু বছর পরে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটাকে অনেকেই বলছেন যেটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনে কিন্তু আপনার মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছেন এবং মানুষের ভোটে নির্বাচিত আপনার জনপ্রতিনিধিরাই কিন্তু আপনার জাতীয় সংসদে বসে তারা শপথ গ্রহণ করেছেন এবং তারাই কিন্তু আপনার সরকার গঠন করেছেন। সংখ্যাগরিষ্ঠ আসনে আপনার বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করেছে এবং নতুন সরকার ইতিমধ্যে তার দায়িত্ব পালন শুরু করেছে। তো যেহেতু আমরা একটি নির্বাচিত সরকার এখন দেশ পরিচালনা করছে, দেশ পরিচালনা শুরু করেছেন, আমরা 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 বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশা করতে চাই যে আপনার এই বিগত ১.৫ বছর কালে অনির্বাচিত সরকারের শাসন আমলে আমাদের দেশের আপনার নানা অঙ্গনের যে অস্থিরতা তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল,
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সক্ষমতার যে অভাব পরিলক্ষিত হয়েছে, কিংবা তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, কার্যকর ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি আমরা লক্ষ্য করেছি, আমরা আশা করি বর্তমান নির্বাচিত সরকারের অধীনে আমাদের সমাজের সকল অস্থিরতাগুলো কেটে যাবে এবং সমাজের যে বিশৃঙ্খলাগুলো আমাদের সমাজে বিরাজমান, সেই বিশৃঙ্খলাগুলো কাটিয়ে উঠে আমাদের সমাজের সর্বক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এবং এই সমাজের সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে এবং আপনার বিশৃঙ্খলা দূর করার জন্যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার তাকে সক্ষম করে গড়ে তোলা, তাদের ভেতরে একটা আস্থার জায়গা তৈরি করা, তারা যেন তাদের কর্মদক্ষতা দিয়ে আমাদের সমাজের সেখানে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা আপনি, যে এই যে আস্থার জায়গাটি তৈরি করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আসলে আপনি দেখেন কিনা? না, চ্যালেঞ্জ তো আছেই, কম বেশি চ্যালেঞ্জ থাকবে না কেন? কারণ আপনার বিগত 17 বছরের দুঃশাসনটা আমরা দেখেছি। আমরা গত 17 বছরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাকে ধ্বংস করা হয়েছে, দল বিশেষের পক্ষে তাদেরকে মাঠে নামানো হয়েছে, তাদেরকে দিয়ে নানা অন্যায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আবার গত 1.5 বছরে একটা অনির্বাচিত সরকারের সময়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাহসিকতার পরিচয় দেয় নাই, তারা আপনার কর্মক্ষমতার আপনার পরিচয় দেয় নাই। কাজে এখন তো আপনার নির্বাচিত সরকার দেশ পরিচালনা শুরু করেছে। এই নির্বাচিত সরকারকে তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই তো হচ্ছে নির্বাচিত সরকারের প্রধান কাজ। এবং অনেক চ্যালেঞ্জ আপনার হাতে নিয়েই কিন্তু বর্তমান সরকার তার দায়িত্ব পালন শুরু করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার তো বলেছে যে আমরা আপনার আইনের শাসন কায়েম করতে চাই, আমরা আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, আমরা সকল প্রতিষ্ঠানের সক্ষমতা আমরা ফিরিয়ে আনতে চাই। সকল প্রতিষ্ঠান যেন আপনার দলবাজির ঊর্ধ্বে, আপনার দলীয়করণের ঊর্ধ্বে, তারা যেন তাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে তারা যেন দায়িত্ব পালনে সক্ষম হয়। এবং এটি কিন্তু আপনার বর্তমান সরকারের কিন্তু অন্যতম অঙ্গীকার। কাজে আমরা মনে করি যে বর্তমান সরকার আমাদের প্রশাসন যেন তার দায়িত্ব পালন করতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তার দায়িত্ব পালন করতে পারে। এবং তারা এবং সকল প্রতিষ্ঠানে, যে আপনি বলেন না ভোক্তা অধিকার এবং অধিকার দুদক সহ আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সকল প্রতিষ্ঠানই যেন আপনার সকল প্রতিষ্ঠানই যেন আপনার তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের সমাজে বিশৃঙ্খলা দূর করে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ডক্টর আমানুল্লাহ, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়গুলো সামনে মাথায় রেখে পরিকল্পনাটা সাজালে পরে হয়তো সকল এই অর্গানগুলো ঠিকমতো কাজ করবে? এই প্রশ্ন আবার ডক্টর আমানুল্লাহর কাছে। আপনাকে একটা কথা বলি, আপনাকে আসল জায়গাতে যেতে হবে, যেটা বাউল ভাই বলছেন। মব কেন হয়, মব হওয়ার পিছনে কারণটা কি? মব তো একটা সাইকোলজিক্যাল সোশিওলজিক্যাল কনস্ট্রাকশন। মব হওয়ার জন্য একটা পরিবেশ লাগে, মব হওয়ার জন্য একটা উপলক্ষ লাগে। যে মব হওয়ার জন্য যে পরিবেশ এবং যে উপলক্ষ, সেটা এই গত গত 1.5 বছরে ছিল। কারণ অথরিটি ছিল না, পলিটিক্যাল অথরিটি ছিল না। মব তো চট করে হয় না, মব তো হওয়ার আগে ক্রাউড হয়, তারপরে আপনার ক্রাউড হওয়ার পরে সেটা আপনার মবের রূপান্তর, প্রথমে গ্রুপ হয়, ক্রাউড হয়, তারপরে মব হয়। তো এখন মব হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি। কিন্তু রাজনৈতিক সরকার যখন আসে, তার একটা অথরিটি থাকে। তার অথরিটি হলো সে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। তার একটা সোশ্যাল নেটওয়ার্ক থাকে। যে কোনো জায়গাতে, আপনার ঢাকা শহরে যে কোনো ওয়ার্ডে, যে কোনো জায়গাতে, যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায়, 595টা উপজেলায় এই বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে। আপনি মব করে পালিয়ে যেতে পারবেন না। মবের সাইকোলজিটা হলো যে আমি মব করে যদি পালিয়ে যাই, আমার পরিচিতিটা হিডেন থাকে, আইডেন্টিটিটা হিডেন থাকে, আমার কেউ কিছু করতে পারবে না। এটা এখন সম্ভবপর না। এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সালাউদ্দিন সাহেব খুব এক্সপিরিয়েন্স লোক এবং এই যে প্রশাসনের ছিলেন, হি নোজ হিজ বিজনেস এবং খুব ভালো করে জানেন। এর অর্থ এই না যে আন্দোলন সংগ্রাম চলবে না বা আন্দোলন রাস্তাঘাটে কোনো কিছু চলবে না, তা না, চলবে। কিন্তু রাস্তা বন্ধ করে দে, হাইওয়ে বন্ধ করে দে,
এবং দাবি দেওয়া সুন্দর করে প্লেস না করে, আলাপ আলোচনা না করে, আপনি কনফ্লিক্ট রেজলিউশনের অনেকগুলো ধাপ আছে, ধাপ এ বি সি ডি, ডিতে এসে আপনার মব তৈরি হয়, অথবা আপনি একটা বড় এজিটেশনের দিকে যেতে পারেন। কিন্তু তার আগে আপনি অন্যান্য জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে আসতে হবে, আলোচনা করা, কথা বলা, দাবি দাওয়া নিয়ে আপনার ডিসকাশন করা, এই সমস্ত বিষয়গুলো এটা করা হয়েছিল এর আগে গত 1.5 বছরে। আমি নিজেই অনেক মবের মানে সম্মুখীন হয়েছি, মব দ্বারা আক্রান্ত হয়েছি, মব দ্বারা আপনার অটোপাস চেয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, আমরা কিন্তু মাথা নত করি নাই। কিন্তু একটা জিনিস আমি ফিল করেছিলাম তখন, যে একটা অথরিটির অভাব ফিল করছিলাম, যে একটা একটা এজেন্সির অভাব ফিল করছিলাম। কাউকে কিছু বললেই ওনারা বলছিলেন যে একটু ওয়েট করো, কোনোভাবে ম্যানেজ করে নাও, এটা করো এটা করো। পুলিশের মরালটা ছিল না, ঠিক মতো ছিল না। এখন তো পুলিশের মরালটা হলো 12 তারিখে নির্বাচন, এখন পুলিশের মরালটা হলো রাষ্ট্র ক্ষমতায় যিনি বসে আছেন, যে প্রধান ব্যক্তি তিনি। আপনাকে আবারও বলি, রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদি মনে করেন যে এই জিনিসগুলো আমার সমাজে এই জায়গাটাতে দেখতে চাই না, তাহলে কিন্তু এটা সম্ভব, এটা পসিবল। পুলিশকে, বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশন নিয়ে বহু রিপোর্ট হয়েছে, অনেক কমিশন হয়েছে, একটাও বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশ পুলিশের উপর একটা গবেষণা করেছিলাম আমরা, সেখানে দেখেছিলাম যে কোন কোন জায়গাতে আমাদের কাজ করা দরকার, কিভাবে রাষ্ট্রের পুলিশ হিসেবে তাদেরকে তৈরি করা যায়, বা অন্যান্য যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোকে রাষ্ট্রের এজেন্সি হিসেবে কিভাবে তৈরি করা যায়। এই জায়গাটা তো কিন্তু কাজ করার একটা প্ল্যান আছে আপনার বিএনপি। তাদের ম্যানিফেস্টো যদি দেখেন তাহলে আপনি দেখবেন এখানে। তো আমি মনে করি যে সামনের যে দিনগুলোতে আসতেছে, সেই দিনগুলোতে ছাত্রদের একটা দাবি, শিক্ষকদের একটা দাবি, বিভিন্ন প্রফেশনাল গ্রুপের একটা দাবি, সমস্ত দাবি থাকতে পারে। কিন্তু সেই দাবি দেওয়ার অনেকগুলোই দেখবেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, তো অনেক দাবি দেওয়া দেখবেন এমনিতেই তারা মেনে নিয়েছে। আর কিছু কিছু দাবি আছে আলাপ আলোচনা করে বসে ঠিকঠাক করে, কিন্তু রাস্তা বন্ধ করে ব্লক করে দিয়ে মব করবেন সেই দিন আর নাই। কিন্তু এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট না, এটা কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং এটার কিন্তু একটা হাইলি সোশ্যাল নেটওয়ার্ক তার সমাজের ভিতরে বিদ্যমান। আপনি কোথায় মব করবেন? আপনি আমাদের যে অতিথির মধ্যে আপনার কাছে প্রশ্ন আছে একই সাথে। না, কোথায় মত আমার করবেন আমার আপনি? আমার কাছে প্রশ্ন এটাই, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে একটা নির্বাচিত সরকারের যে অথরিটি থাকে, অনির্বাচিত সরকার সেটা থাকে না। তবে আমার যে এক্সপিরিয়েন্স তাতে মনে হয় যে অনেক সময় যে অনেক আন্দোলনকে দেখা যাচ্ছে যে যথাযথ আন্দোলন, যথাযথ দাবি দেওয়া, কিন্তু অ্যাড্রেস করা হয় না, পরে এটা বড় আকার ধারণ করে। এবং অনেক সময় আমার নিজের এক্সপিরিয়েন্স আছে যে আমরা কিছু দাবি দেওয়া, আমি যখন ঢাকা সাংবাদিকের প্রেসিডেন্ট ছিলাম তখন বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মন্ত্রী সাহেবদের কাছে গিয়েছি, তারা বলেছেন যে আন্দোলন করেন না, কোনো রাস্তায় নামেন। তো এরকম ব্যাপারও আছে, না, এইরকম আছে। বিষয়গুলি আমি আছে। হ্যাঁ, নওয়াজ ভাই আমি স্বীকার করি এটা আপনার আছে, এবং একটা গণতান্ত্রিক সমাজে আন্দোলন করা, সংগ্রাম করা, এটা সবার রাইটস আছে, অধিকার আছে। কিন্তু আপনি হাইওয়ে বন্ধ করে দিয়ে অটোপাস চাবেন, আপনি হাইওয়ে বন্ধ না, করে দিয়ে এগুলি তো আপনি লজিক, সারা এগুলি বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের accept করে শিক্ষা না। প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত 15-16 বছরে একদম ধ্বংস করা হয়ে গেছে। এবং গত আন্দোলনগুলো যতগুলো হয়েছে, মব ভায়োলেন্সের যতগুলো হয়েছে, 70% ছিল শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড, এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে এবং বিভিন্ন জিনিস নিয়ে। এই যে সাত কলেজের ব্যাপারটা দেখেন, ঢাকা শহরের মানুষ কি পরিমাণ সাফারিং করলো এই সাত কলেজের ব্যাপারটা নিয়ে, অথচ এটা কিন্তু আলাপ আলোচনা করে ঠান্ডা মাথায়, এই যে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে কাজটা কমপ্লিট করে দেওয়া, এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য সহজ ছিল। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটা সহজভাবে পারে। আর যদি পলিটিক্যাল গভর্নমেন্ট দেখে যে এটা রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে, এটা তার পক্ষে সম্ভবপর না, সেই পরিমাণ রিসোর্স তার হাতে নাই, তাহলে সে তাদেরকে কনভিন্স করতে পারে। তাতেও যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করতে গেলে রাষ্ট্র জানে যে কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়, সেটা করতে হয়। এবং রিওয়ার্ড এবং পানিশমেন্টের ভিত্তিতে রাষ্ট্র টিকে থাকে। রাষ্ট্র কিন্তু কোনো আদুরে জিনিস না। রাষ্ট্রের কাজই হলো বেশিরভাগ মানুষের স্বার্থ যাতে রক্ষা হয়, গরিব মানুষের স্বার্থ যাতে রক্ষা হয়, মানুষের কিটা যাতে ইন্টারেস্টটা যাতে সার্ভ করে, সেটা দেখা। এই নির্দিষ্ট কিছু সংখ্যক লোকের আন্দোলন করে রাস্তা বন্ধ করে দেবে, এটা করে দেবে, ওইটা করে দেবে, এটা রাষ্ট্র দেখার বিষয় না। তবে নিশ্চয়ই এটা যে এবং ধরনের একই সঙ্গে এটা সত্য যে পাহাড় সমান আকাঙ্ক্ষা নিয়ে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, এবং তারা প্রতি মুহূর্তে দেখতে চাইবে যে প্রত্যেকটা ঘটনার অ্যাকশন কিভাবে হচ্ছে। যেমন এই মুহূর্তে যে কথাটা আসছে যে এই যে কোনো একটা জায়গায় মব, যেটা ভক্ত অধিকাররা গিয়েছিল, তারা দেখতে চাইবে যে এটার ব্যাপারে কি অ্যাকশন হচ্ছে। এরকম কিন্তু এখন লোকেরা অনেক বেশি সচেতন। আস্তে আস্তে আপনার একটা সরকার মাত্র গঠন করা হয়েছে। That's true. আস্তে আস্তে এবং এটা আস্তে ঠিক। আস্তে আপনি
সরকার হয়তো আস্তে আস্তে কঠোরতার দিকে যাবে, কিন্তু কঠোর হতে গিয়েও দেখতে হবে যে সেটা বেনভুলেন্ট কিনা, সেটা রাষ্ট্রের প্রয়োজনে কিনা। এবং আপনার মনে আছে যে নওয়াজ ভাই বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেন তার প্রথম এক সপ্তাহের ভিতরে কি ঘটনা ঘটেছিল, এবং সেটা তখনকার সময়ের জন্য খুব জরুরি দরকার ছিল। এইবারও এই যে সমাজকে মাঝে মধ্যে ক্লিন করতে হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেমন দরকার পড়ে, সমাজকে মাঝে মধ্যে একটা মেসেজ দিতে হয় যে দিস ইজ, এটা আমরা ভদ্র ভাবে যদি বসবাস করতে চাই, সমাজবদ্ধভাবে যদি বসবাস করতে চাই, তোমাকে এই ধরনের আচার আচরণ করতে হবে। আমি নিশ্চিত যে পুলিশের মরালটা যে জায়গাটাতে এখন আছে, সেনাবাহিনীর মরাল ঠিকই আছে, সেনাবাহিনীর মরালে খুব ডিস্টার্ব হয়েছে বলে আমি মনে করি না, কিন্তু পুলিশে বা অন্যান্য এই যে যারা এজেন্সি আছে বা প্যারামিলিশিয়া যারা আছে, তারা তাদের যে মরালের জায়গাটা, সেই জায়গাটাতে তারা নিশ্চয়ই কাজ করবে। সালাউদ্দিন নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেই আশা রাখি। আলোচনা এখানে একটু শেষ করতেই হচ্ছে, কারণ আরেকটি বিরতি নিতে হবে, এবং বিরতির পর আমরা একটু এনসিপির নেতা তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, এবং শপথ যেহেতু বিএনপির এমপিরা নেননি, তারা বাংলাদেশের সাথে প্রতারণা করেছেন, এরকম একটি মন্তব্য তারা করেছেন। এবং একই সাথে একটু আলোচনা আমরা করবই যে ডোনাল্ড ট্রাম্প মাননীয় প্রধানমন্ত্রীকে যখন অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, তখন তিনি বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার যে আহ্বান, সেটিও তিনি জানিয়েছেন। বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আপনারা আছেন আমাদের সাথে, দর্শক আপনারাও আছেন। আমরা বিরতির পর আবারও এই আলোচনায় যুক্ত হব। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনায় যেতে চাই। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে একটু আসতে চাই। এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরেছে বিএনপি, এবং যে সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, এটির কারণে তারা বাংলাদেশের সাথে প্রতারণা করেছে। কি বলবেন? না, সংবিধানে কি কোথাও লেখা আছে যে সংস্কার পরিষদ, এই কথাটা কি সংবিধানের কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই। আর যে 12 তারিখ যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন তো জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংশোধন পরিষদের তো কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। আর সংবিধানে তো কোথাও কোথাও তো লেখা নাই যে আপনার সংবিধান সংশোধন পরিষদ, এই কথাটা তো সংবিধানে কোথাও লেখা নাই। ফলে আমরা জাতীয় সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়েছি সংবিধান মোতাবেক, এবং আমরা সংসদ ভবনে উপস্থিত থেকে আমরা সংবিধানকে সমুন্নত রেখে আমরা সংবিধানের আলোকে জাতীয় সংসদ সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু একই সাথে আমরা বলেছি যে আমরা ইতিপূর্বে আপনার সংবিধান সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য আপনার যে আলোচনাগুলো অনুষ্ঠিত হয়েছে, যেসব প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই জায়গা থেকে এক চুলো আমরা সরে যাইনি। আমরা জাতীয় ঐকমত্যের জায়গাগুলোতে আমরা আছি, আমরা থাকবো, এবং আপনার সংবিধানের যে প্রয়োজনীয় সংশোধনী আনা এবং সংসদে বসে আলাপ আলোচনা সাপেক্ষে, এবং ইতিমধ্যে যেসব প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই সব জায়গাগুলোতে আমরা আপনার সংবিধানের প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় পরিবর্তন, এটা আমরা সাধন করব, আমরা সম্পন্ন করব। একই সাথে যদি প্রয়োজন হয় যে আপনার সংবিধান সংশোধন পরিষদ গঠন করবার এই প্রশ্ন যদি সামনে আসে জাতীয় সংসদের সামনে, যে এটি জাতীয় সংসদ যদি মনে করে যে এটি আপনার গঠন করতে হবে সংবিধান পরিবর্তন করে, এবং সেক্ষেত্রে সংবিধান পরিবর্তন করে সেটিও কিন্তু গঠন করবার সুযোগটা কিন্তু আছে, এবং সেই সুযোগটা থাকলো, এবং প্রয়োজনে সেটিও হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা যখন শপথ গ্রহণ করেছি, বর্তমান সময়ে সংবিধানের আলোকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংবিধানের আলোকে আমরা শপথ গ্রহণ করেছি, এবং এই সংবিধানে কোথাও আপনার সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ, সে পরিষদের জন্য শপথ গ্রহণ করতে হবে, এটি সংবিধান পরিপন্থী। আমরা সংবিধান পরিপন্থী কোন শপথ অনুষ্ঠানে আমরা সামিল হই নাই, এবং ভবিষ্যতে আমরা সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সাধন করব, প্রয়োজনীয় পরিবর্তন সাধন করব, এই জায়গা থেকেও কিন্তু আমরা সরে যাই নাই। কারণ আমরা জুলাই আগস্টের যে চেতনা, আমাদের 1971 মুক্তিযুদ্ধের যে চেতনা, 1990 আমাদের অভ্যুত্থানের যে
যে চেতনা, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে যে চেতনা আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেই চেতনাগুলো যা জুলাই সনদে যে চেতনাগুলো আপনার সন্নিবেশিত হয়েছে এবং যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি, সেসব জায়গা থেকে আমরা বিন্দুমাত্র আমরা সরে যাইনি, আমরা সরে যাব কিন্তু না। এরই মধ্যে হচ্ছে আপনাদের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। ডক্টর এম আমানুল্লাহ, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে যখন মন্তব্য আসছে, তখন এনসিপি নেতারা বারবারই এই বিষয়টা নিয়ে এসছেন যে যখন ভোটের সময় তখন তো বিএনপি গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন সাধারণ মানুষকে, তারা তো জুলাই সনদের বাস্তবায়ন করবেন সেরকম প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের বক্তব্য। শুনুন, আমি একটা কথা বলি, আমরা তো সংবিধান বিশেষজ্ঞ না বা আইনজীবীও না। আমরা যে সাধারণ ভাষায় যে কথাগুলো বুঝি, যতটুকু বুঝি ততটুকু। বিএনপি কি কোথাও বলেছে যে আমি সংস্কার করব না? বিএনপি কি কোথাও বলে? তার দু একটা জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, সেখানে সে কি বলেছে আমি সংসদে আলোচনা করব না? সে কি বলেছে যে গণপরিষদ করা সম্ভব হবে না? সে কি বলেছে যে আমি জুলাই চেতনা থেকে আমি বের হয়ে গেলাম? কোথাও সে কি বলেছে? যদি তাই বলতো তাহলে 9 মাস ধরে সালাউদ্দিন সাহেব এবং পুরা এই টিম সেই অফিসে যাতায়াত করতো। আর এখন তো সে অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, এখন তো তার পক্ষে অনেক কিছু করা সম্ভবপর। এটা এনসিপিও বুঝে, জামাতও বুঝে। বুঝে বলেই জামাত এই এনসিপি তারা শপথ গ্রহণ করেছে যে এই স্ট্রাকচারের ভিতরেই তারা যা চাচ্ছে তা করা সম্ভবপর। এখন ধরেন পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল মাইলেজ এগুলো না। আমি সংবিধান ভালো জানি না স্বাধীন মালিক সংবিধান ভালো, আমি ভালো জানি নাকি ওই জ্যোতির্ময় বড়ুয়া ভালো জানে, আমি ভালো জানি নাকি সংবিধান বিশেষজ্ঞ যারা আছে এদেশে তারা কি বলছে? তাদের প্রত্যেকটা ক্লিপ খুলেন আপনি, ইউটিউব গুলাতে দেখেন তারা কি বলছে, যে এটা কোনো অবস্থাতেই সাংবিধানিক হতো না। যেহেতু সংবিধানে নাই সেহেতু সেটা কোনো অবস্থাতেই সেভাবে হতো না। তবে সবকিছু করা সম্ভব যদি আর কয়টা দিন ওয়েট করে আপনি পার্লামেন্ট শুরু হতে দেন, তারপরে বসেন, কথা বলেন, কমিটি করেন, সমস্ত কিছু করা সম্ভবপর। বিএনপি তো আমি মনে করি বাংলাদেশের এই যে জুলাই চেতনাকে সমুন্নত রাখার জন্য যদি কোনো একটা বড় দল যদি কাজ করে থাকে, বিএনপির পক্ষে করা সম্ভব। এনসিপি কে এখানে সহযোগিতা করতে হবে। এনসিপি ছেলেরা যারা আছে সবাই আমার খুবই ঘনিষ্ঠ, আমার ছাত্র, আমার এই যে ঘনিষ্ঠ, তারাও আস্তে আস্তে বুঝবে নিশ্চয়ই যে আমাকে যদি একটা চেঞ্জের দিকে যেতে হয়, আমাকে যদি একাত্তরকে মাইনাস করে গেলে বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না, এটা ইম্পসিবল। একাত্তরকে সামনে রাখতে হবে। একাত্তরকে সামনে রেখেই কিন্তু আমরা 24শে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম। আমরা কিন্তু 24শে গণ অভ্যুত্থানে সবসময় একাত্তরের কথা বলেছি, বারবার একাত্তরের গান বাজিয়েছি, একাত্তরের কথা আমরা সামনে এনেছি। তো একাত্তরের রেজাল্টই তো আজকের এই যে সংবিধান, যদিও অনেক কাটাছেড়া হয়েছে। সংবিধানে যদি আবার কাটাছেড়া করতে হয় সম্ভব, শিডিউল যদি অ্যাড করতে হয় সেটা সম্ভব। তাহলে যারা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, গ্রুপ মেজরিটি পেয়েছে, তাদের সাথে বসে সংসদে আলাপ আলোচনা করে আপনি এটা সম্ভব করা সম্ভব। আমাদের এই যে বিএনপি ওনারা কি বলছেন যে আমরা এটা মানি না, এটা এই যে 2বারের 10 বছরের বেশি এই যে আপনার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কি তারা অস্বীকার করেছে? করে নাই তো। এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, তবে সংবিধানের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তনের কথা বলা আছে। সেই মৌলিক কাঠামোগত পরিবর্তনের বিষয়ে যদি পরিবর্তন করতে হয়, সেটা তো পার্লামেন্টে আলোচনা করেই করতে হবে। আপনি শুরুতে গণপরিষদ করে দেন, শুরুতে গণপরিষদ করে দিলেন, তাহলে যারা এমপি হলেন, পার্লামেন্টে ভোটে পাশ করে যারা এমপি হলেন, মেম্বার অফ পার্লামেন্ট হলেন, তাদের ব্যাপারটা ঝুলে গেল না? বা এখন যে প্রধানমন্ত্রী হবেন, তারপরে দেখি 2বার প্রধানমন্ত্রী হবেন, তারপরে এখানে অনেক কমপ্লিকেসি, অনেক বিষয় আছে। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি যে লাইনে হাঁটছে সেটা ঠিকই আছে। এবং জামাত যেটা করছে সেটা একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা তাদের কাজ তারা করতে পারে, করেছে। এখন পার্লামেন্টে বসে সেই জিনিসটা এখন পার্লামেন্টে আসলে বসলেই হয়তো আরো অনেক বিষয় খোলাসা হয়ে যাবে। এলাইনাস খান, আমরা একেবারেই শেষ মুহূর্তে আছি, ছোট করে আপনার মন্তব্য নিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি যে কথাটা বলি যে 2/3 মেজরিটি আর হলো কমিটমেন্ট। যদি কমিটমেন্ট থাকে তাহলে এই মেজরিটি যে সরকার, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। আর যদি সেই মানসিকতা না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এবং জুলাই সনদ কেন, সমস্ত সনদে যদি স্বাক্ষর করেন, স্বাক্ষর করা মানে তো একটা অঙ্গীকার করা, যে অঙ্গীকারগুলি আপনি জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে করেছেন। তো এখন যেটা হলো যে 2/3 মেজরিটিতে বিএনপি সরকার যেহেতু জুলাই চেতনাকে ধারণ করছে, এবং এই ধারণ করাটাই হলো, আপনি দেখেন যে ওই সময় কিন্তু জনগণকে সাক্ষী রেখে তারা কিন্তু জুলাই সনদকে একটা লাইভ অনুষ্ঠান
পাবলিকলি তারা করেছে, গোপনে কোনো জায়গায় করে না। সুতরাং এই জনগণের সামনে যেহেতু চুক্তিটা করেছে, জনগণের সাথে এইটা একটা দায়বদ্ধতা রয়ে গেছে। তাকে জুলাই সনদের যেসব বিষয়গুলির সাথে তারা একমত হয়েছে সেগুলি তার ইমপ্লিমেন্ট করতে হবে। এটা স্বাক্ষর করুক বা না করুক, বা শপথ নিক বা না নিক, ওই স্বাক্ষরই যথেষ্ট তাদের জন্য যে আমাকে এই কাজগুলি করতে হবে। এবং এর থেকে যদি বিএনপি এদিক ওদিক করে, আপনি মনে করবেন না যে বিএনপিকে দেশের মানুষ ছেড়ে দেবে, তা না, ধরবে। কারণ দেশের লোক যেহেতু প্রতিবাদ করতে শিখেছে, এই প্রতিবাদ করবে, তারা রাজপথে নামবে। কিন্তু এটাও বিএনপি লিডারশিপ ভালো করে জানেন যে এটা 20 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক না। অনেক পরিবর্তন জুলাই হয়েছে। বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু এক বিরাট বিপ্লব ঘটে গেছে মানুষের মনোজগতে। এই মনোজগতের এই বিপ্লব কিন্তু আপনি হঠাৎ করে নিঃশেষ করে দিতে পারবেন না, এবং কোনো শক্তি দিয়ে দমন করতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলি বিএনপি লিডারশিপ আমার মনে হয়েছে ওনারা ভালো জানেন। কারণ এই দলটি কিন্তু জন্মের অল্প সময়ের মধ্যে থেকে শুধু আন্দোলন করে আসছে। আপনি যখন 79-এ যখন পলিটিক্যাল পার্টি হিসেবে এই দলটা আসে, আপনার এইটা একটু ধাক্কা খেলো, তারপরে কন্টিনিউয়াস একটা নতুন দল কন্টিনিউয়াস কিন্তু 10 বছর আন্দোলন করেছে, জি। আবার আন্দোলন করেছে। এই বিষয়গুলি ওদের আছে, আন্দোলন করেছে। সুতরাং তাদেরকে যদি ব্যর্থ হন, এবার শুধু বিএনপি ব্যর্থ হবে না, আপনি মনে রাখেন এবার যদি বিএনপি সরকার ব্যর্থ হয়, তো কেবল বিএনপি ব্যর্থ হবে না, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা এটা আসলে কিন্তু মাথায় রাখতে হবে। সেটি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ কোনোভাবেই যাতে ব্যর্থ না হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অতিথিদের ধন্যবাদ, এবং আগামীতে আবারও কথা বলার সুযোগ হবে রাজনৈতিক নানা বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা এতক্ষণ ৭১ জার্নালে ছিলেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।